কমকমে শীতের মধ্যরাতে ২৫ বছর বয়সী এক যুবক এক গভীর জঙ্গলের মধ্য দিয়ে দ্রুত পায়ে হাঁটছে। ছেলেটির কাঁধে ছিল একটা বস্তা, সেটা নিয়ে তার গন্তব্যের দিকে যাচ্ছে। ছেলেটির গড়ন ছিল বাকি ৮-১০টা ছেলের স্বাভাবিক গঠনের মতো, তবে তার সমস্যা ছিল শরীরের চামড়া নিয়ে। সে অস্বাভাবিক রকমের কালো, চোখগুলো ছিল বড় বড়। সমাজের খুব কম মানুষ তার সাথে মিশত। ছেলেটাও খুব লাজুক, আর এই লাজুক চেহারার আড়ালে সে একটা ভয়ঙ্কর কাণ্ড করে বসে। কাঁধে যে একটা বস্তা, সেই বস্তায় একটা যুবতী মেয়ে। বস্তা নিয়ে যাওয়ার সময় সেই শীতের রাতে বেশ ঘেমে যায়। ভয় আর ক্লান্তি দুটোই ভয় করেছিল তার মাঝে। জঙ্গলে হাঁটতে হাঁটতে সে একটা পুরনো বাড়িতে ঢুকলো। সাধারণত জঙ্গলের এত গভীরে খুব কম মানুষই আসে, আর আসলেও এই বাড়ির ধারের কাছেও আসে না। কিন্তু ছেলেটা সেই মেয়েকে নিয়ে বাড়িতে ঢুকলো। বাড়িটা ছিল সেই পুরনো আমলের এক জমিদারের। এখন এটা বসবাসের অযোগ্য। শেষ কবে এখানে কেউ এসেছে তা কেউ জানে না। বাড়িটা ২ তলা আর ৪ কোণা বিশিষ্ট, আর বাড়ির মাঝে ছিল একটা উঠান। ছেলেটা মেয়েটাকে উঠানে রেখে বাড়িতে এক প্রকার তল্লাশি চালায় ভালো আর গোপনীয় রুম খুঁজতে। টর্চ চালিয়ে অনেকক্ষণ খোঁজার পর সে বাড়ির উত্তর দিকে দালানের নিচে একটা গোপন রুম খুঁজে পায়। সেই রুমের দরজা অন্যান্য দরজার চেয়ে শক্ত ছিল। রুমে ছিল না কোনো জানালা, তেমন কোনো জিনিসপত্র না থাকায় রুমটাও পরিষ্কার ছিল। ছেলেটা ওই মেয়েটাকে এনে এই রুমে রাখলো। এদিকে টর্চ লাইটের আলো ফুরিয়ে এলো। মেয়েটার জ্ঞানও ফেরেনি তখন। রাতের বাকি সময়টা অন্ধকারে কাটালো ছেলেটি। দেয়ালে পিঠ ঠেকিয়ে ঘুমিয়ে পড়েছিল। যখন চোখ খুলল তখন রুমের মধ্যে মৃদু আলো, আর সে আলোতে দেখতে পেল মেয়েটি ঘরের এক কোণে বসে তার দিকে ভয়ার্ত চোখে তাকিয়ে আছে। ছেলেটি দ্রুত উঠে দাঁড়ালো, দরজা লাগিয়ে বাইরে আসলো। তখন সূর্য পূর্ব দিক দিয়ে উঠে গেছে। সে চলল তার কাজের জায়গায়। ছেলেটা তাদের গ্রামের পাশে ছোট্ট একটা বাজারে সাইকেল গ্যারেজে কাজ করে। আজ সে গ্যারেজে আসতে বেশ দেরি করে ফেলেছে, তাই মালিক একটু কড়া ভাষায় বলল, আজ আসতে তোর এত দেরি হলো কেন শাহরিয়ার? আজ পেট খারাপ হয়েছে। পেট খারাপ, কাল মাথা ব্যথা, এমন করলে কাজ আর করা লাগবে না তোর। আমি কবে আপনার কাজে ফাঁকি দিয়েছি? সব কাজ তো করি। 3টা নতুন সাইকেল এর অর্ডার এসেছে, নে তাড়াতাড়ি কাজ শুরু কর। শাহরিয়ার কাজে লেগে পড়ল। অনেকক্ষণ একটানা কাজ করার পর মালিকের কাছে গিয়ে বলল, আমার একটা কথা ছিল। কি কথা? আমার কিছু টাকা ধার লাগবে। কত লাগবে? 1004-এর মতো। এত টাকা তুই কি করবি? আছে একটা কাজ। তুই 2 দিন পর কাজে ফিরলি। তোর আবদারে 2 দিন ছুটি দিয়েছিলাম ঘুরতে যাওয়ার, এখন আবার টাকা? আমার খুব দরকার। তোর দরকার এর কিছু তো দেখি না। তোর বাপ মা নেই, তুই বড় হয়েছিস এক ফকিন্নির বেডির কাছে। একবার টাকা নিয়ে কি ফকিন্নির মতো লোভ জেগেছে? চাইলেই টাকা পাওয়া যায়? আপনি আমার অতীত নিয়ে এত টানাটানি করেন কেন? টাকা দিবেন না, সরাসরি না করে দিলেই তো হয়। আমি তো কাজ করে আপনার কাছে 1000 টাকা নেই না, শুধু খাবারের টাকা দেন। আমি বছরের পর বছর কাজ করে গেছি। আপনাকে কিছু বলেছি? রাগ করছিস কেন? তুই টাকা নিয়ে কি করবি সেটা বললেই তো হয়। আমার একটা সাইকেল লাগবে। বাড়ি থেকে এখানে আসতে অনেক হাঁটতে হয়। ও এই কথা, আগে বললেই তো হতো। তুই এক কাজ কর, ভাঙা পুরনো একটা সাইকেল ঠিক করে তুই নিয়ে নে। এর জন্য তোর কোনো টাকা দিতে হবে না। যা এখন কাজ কর, আমি একটু বাইরে যাব। শাহরিয়ার দুপুরের দিকে ঘন্টাখানেক বিশ্রাম পায়। এই 1 ঘন্টার মধ্যে সেই জঙ্গলের মাঝে গিয়ে ফিরে আসা অসম্ভব, তাই একটা নতুন সাইকেল নিয়ে রওনা হয়। দোকানে মালিক ছিল না, তাই এ সাহস করেছে সে।
শাহারিয়া তার বাড়িতে না গিয়ে ওই মেয়েটার জন্য খাবার আর পানি নিয়ে জঙ্গলে আসে। বাইরেতে প্রবেশ করে সে ঘরের দরজা তালা খুলে দেখে মেয়েটা বসে আছে। রুমের মধ্যে খাবার আর পানি রাখতেই মেয়েটা বলল, আমি এখানে কেন? মেয়েটা অনেকটা ভয়ে বাচ্চাদের মতো করে বলল। রাতে জবাব দেব। শাহারিয়া দরজা লাগাতে গেলে মেয়েটা বলে, আমার ওয়াশরুমে যেতে হবে। তুবা, ঠিক আছে। শাহারিয়া মেয়েটাকে একটা জায়গা দেখিয়ে দিল। বাড়িটার বাথরুমও ছিল ভাঙাচোরা আর ব্যবহারের অযোগ্য। মেয়েটা ওয়াশরুম শেষ করে আসার পর সেই ঘরে ঢুকিয়ে দিয়ে শাহারিয়া বলল, আমি সন্ধ্যার একটু আগে ফিরবো, আর প্যাকেটে খাবার আছে। কথাটা বলেই দরজায় তালা লাগিয়ে দিল। শাহারিয়া গ্যারেজ থেকে শরীর খারাপের কথা বলে বিকেলেই ফিরল, তাও আবার নতুন সাইকেল নিয়ে। তার জমানো কিছু টাকা ছিল, সেগুলো দিয়ে আরও কিছু খাবার, চার্জার লাইট আর বাড়িতে পর্যাপ্ত পানির ব্যবস্থা করে টিউবওয়েলে সরানোর ব্যবস্থা করলো। সেই গোপন ঘরের দরজার তালা যখন খুলল তখন ঘুটঘুটে অন্ধকার। শাহারিয়ার রুমে সেই চার্জার লাইট জ্বালিয়ে রুমের আলোর ব্যবস্থা করলো। সব কাজ শেষ করে সে বেশ ক্লান্ত। আবার তার বাড়ি থেকে লেপ কাঁথা নিয়ে আসছে এই রাতে। শাহারিয়া দেয়ালে পিঠ ঠেকিয়ে যখন ক্লান্তির নিঃশ্বাস ছাড়ছে, অপরদিকে মেয়েটি ভয় কাচুমাচু হয়ে আছে। শাহারিয়া বলল, নাম কি? তুবা। এখন থেকে আপনি এখানে থাকবেন। আমাকে এখানে এনেছেন কেন? কে আপনি? আমাকে বাসায় যেতে দিন। আপনাকে খুব ভয় লাগছে আমার। ভয় নেই, বেশি দিন রাখবো না তোকে, শুধু একটা মাস। না, তোমাকে না, আমাকে ছেড়ে দিন। আর আমি তো ছিলাম বাসে, আপনার পাশের সিটে। আপনি আমায় এখানে নিয়ে আসলেন কিভাবে? সবার মাঝে তোকে চুরি করে নিয়ে আসছি, কেন আনলেন? প্রতিশোধ নেওয়ার জন্য। আমি কি করেছি? তুই সবার মাঝে আমায় অপমান করেছিস, আমার দোষ ছিল না। আমাকে থাপ্পড়ও মেরেছিস, আমি কিছু বলতে পারিনি। আমি দেখতে ভালো না, তাই আমার পাশে সিট হওয়া সত্ত্বেও তুই বসতে চাসনি, তাই তোকে উচিত শিক্ষা দেওয়ার জন্য নিয়ে আসছি। এই এখন ভয় চেহারা এখন এমন বানিয়ে রাখছিস কেন? তখন তোর খুব দেমাগ ছিল, এখন তোর দেমাগ কই? প্লিজ আমাকে ছেড়ে দিন। খায়েশ মিটিয়ে তারপর তোর ভাগ্য খারাপ, তাই বাসটা অ্যাক্সিডেন্ট করেছিল আর তোকে নিয়ে আসার একটু সুযোগ পেয়ে যাই। তুই আমার ইচ্ছে মতো আমার কাছে থাকবি, যেদিন আমার মন চাইবে আমি তোকে ছেড়ে দেব। তুবা কান্না করেই চলেছে। শাহারিয়ার ধমক দিয়ে বলল, এই কান্না বন্ধ কর। তুই এই রুমে থাকবি। এটা কোন জায়গা আর কোথায় এনেছি তোকে এটা বলবো না, শুধু এটা জেনে রাখ, দিনের বেলায়ও মানুষ ভয় করে এখানে আসতে, তাই যত চেষ্টা করিস লাভ নেই। আমি তোর থাকার জন্য বাথরুমটা কোনোরকম ঠিক করেছি, সাথে টিউবওয়েলটাও। আপনি তো দরজা লাগিয়ে চলে যান, তাহলে আমি বাইরে যাব কিভাবে? সকাল দুপুর রাতে তো আমি আসবো। না। তোর এই ফেসটাই আমি দেখতে চেয়েছিলাম। তোর মাঝে ভয় দেখে আমার খুব ভালো লাগছে। শোন, তোর বাড়িতে যাওয়ার চিন্তা ভুলে যা, আর আমার সামনে ছেড়ে দেন বাড়ি যাব এসব বলবি না। আমার রাগ হলে এখানে খুন করে মাটি দিয়ে দেব, কেউ জানতেও পারবে না। তুবা ভয়ে আরও জড়সড় হয়ে যায়। সে বুঝতে পারে এখানেই হয়তো তার জীবনের শেষ সময় কাটাতে আসছে। ছেলেটা হয়তো তাকে একদিন মেরেই ফেলবে। এই শোন, আমার দিকে তাকা। তুবা তাকালো। তুই প্রেম করিস? না। মিথ্যা বলবি না। না, করি না। কেন? আমার বিয়ে ঠিক হয়ে আছে তাই। না। কখনো করেছিস? না। এত সুন্দরী হয়ে প্রেম করিসনি? না। দেখি, আমার দিকে তাকিয়ে কথা বল। বারবার মাথা নিচু করিস কেন? তুবা মাথা উঠালো। তুই দেখতে শুনতে খুব ভালো, আমি এখন থেকে তোর সাথে অবৈধ সংসার করব। কথাটা শুনি তুবা কান্না করতে থাকে। কিছু সময় পর হবার পর শাহারিয়া একটা চট বিছিয়ে তার উপর কাঁথা দিয়ে একটা বিছানা করে দেয়। বিছানা ঠিক করার সময় তুবা একপাশে দাঁড়িয়ে ছিল। তুই তো বড়লোক ঘরের মেয়ে, তুই ঠান্ডা সহ্য করতে পারবি না, তাই তোর জন্য এই ব্যবস্থা। আশা করি ঠান্ডা লাগবে না। তুবা সেইভাবে ঠাঁই দাঁড়িয়ে আছে। নে শুয়ে পড়, আলো কমে আসছে। আর আপনি কোথায় ঘুমাবেন? তোর কাছে।
না। কি না? আমি তো বললাম তোর সাথে অবৈধ সংসার শুরু করব, তোর সাথে বাজে কিছু করব, নে শুয়ে পড়। আমাকে মাফ করা যায় না? আমি ঘ্যান ঘ্যান করতে মানা করছি। সাথে সাথে তুবা লেপের মধ্যে ঢুকে শুয়ে পড়ল। তুবাকে অবাক করে দিয়ে শাহরিয়ার বেশ দূরত্ব বজায় রেখে মাথার নিচে একজোড়া জুতা নিয়ে শুয়ে পড়ল। তবে তার পিঠের নিচে ছিল না কোনো বিছানা বা চটের আস্তরণ। তুবা বলল, আপনার ঠান্ডা লাগবে না? তোর দরদ দেখানো লাগবে না। হুম। আমি মন চাইলে তোর কাছে যাব, হতে পারে এখন বা কিছুক্ষণ পর। সময় যত গড়াতে লাগলো, চার্জার লাইটের আলো ধীরে ধীরে নিভতে থাকলো। এক পর্যায়ে সেটা নিভে গিয়ে পুরো রুম অন্ধকার হয়ে যায়। এদিকে তুবা ঘুম আসছে না ভয়ে। না জানি কখন ছেলেটা তার সাথে খারাপ আচরণ শুরু করে। অনেকটা সময় পার হবার পর তুবা ভয়ে ভয়ে বলল, আপনি জেগে আছেন নাকি ঘুমিয়ে পড়েছেন? কি হয়েছে? রুম অন্ধকার। তো কি হয়েছে? আমার ভয় লাগছে। কথা না বলে চুপচাপ শুয়ে থাকুন। কি মানুষ রে বাবা, একবার তুই করে বলে আবার আপনি করে বলে। আমার সকালে কাজ আছে, চুপ থাকতে বলেছি। ওকে ওকে। সকালবেলা শাহরিয়া ঘুম থেকে উঠে দেখে মেয়েটা উঠে বসে আছে। কখন উঠেছেন? অনেক আগে। ও, খাবার আছে, খেয়ে নিয়েন। আমি খেয়ে নিয়েছি। বাইরে যাওয়া লাগবে? আমি ফ্রেশ হয়ে আসছি। আমাকে বলেননি কেন? আপনি তো ঘুমাচ্ছিলেন। হুম। শাহরিয়া উঠে গ্যারেজে যাবে, সেই সময় তোবা বলল, এখন কোথায় যাওয়া হচ্ছে? কাজ করতে। তো আমি এখানে একা কি করব? বসে থাকবেন? আমার ভয় করে অনেক। কাল আমাকে অনেক কষ্ট দিয়েছেন। এখন আমাকে সাথে নিয়ে যান। কি বলেন এগুলো? আপনাকে কেন সাথে নিয়ে যাব? আরে ভাই, আপনি একটা মেয়েকে নিয়ে এসে শুধু শুধু এভাবে কষ্ট দিচ্ছেন কেন? আর আমি বুঝেছি আপনি আমার সাথে খারাপ কিছু করতে পারবেন না। সকাল সকাল উঠে আমি অনেক কিছু বুঝেছি। কি বুঝেছেন? আপনার অভিনয়ে কাল খুব ভয় দেখাচ্ছিলেন আমাকে, তাই না? বলছিলেন কি কি যেন করবেন। আমি তো কাল সব বললাম, নতুন করে আবার শুনতে চাচ্ছেন? আপনি খারাপ কিছু করলে অনেক আগেই করতেন, এত খাতির যত্ন করতেন না। সমস্যাটা আমাকে বলুন। সে অনেক কথা। আপনার কাজে যাওয়া লাগবে না। আমাকে বলুন, আমাকে এখানে আনার উদ্দেশ্য কি? শাহরিয়া পাগল পাগল ভাব নিয়ে সেই পূর্বের মতো দেয়ালে পিঠ লাগিয়ে বসলো। এদিকে বিছানায় বসে লেপ মুড়ি দিয়ে আছে। শাহরিয়ার কথা শোনার জন্য গভীর মনোযোগে শাহরিয়ার দিকে তাকিয়ে আছে। শাহরিয়া বলল, আসলে আমি কাল যা বলেছি সবই সত্যি, কিন্তু আপনার উপর আমি কোনো রাগ করিনি। তো কি জন্য নিয়ে আসলেন আমাকে? ভালো লেগেছে আপনাকে। মানে পাগল নাকি আপনি? সবাই তাই বলে। সত্যি আপনাকে অনেক ভালো লেগেছে। আচ্ছা, আমাকে যে আপনি এখানে নিয়ে আসছেন, জানেন আমি কে? না। আমার বাবা পুলিশ সুপার। এবার শাহরিয়া ভয় পেতে শুরু করলো। আমি একটা কারণে রাগ করে একাই বাসা থেকে বের হয়ে আসছিলাম। আর আমার জন্য আলাদা একটা প্রাইভেট কার আছে। আমি বাসে চলাফেরা করি না। মেজাজ ঠিক ছিল না, তাই কখন কার সাথে কি করতেছি তা আমি নিজেও জানি না। কি আপনি তো ভালো ছেলে, এগুলো করা কি ঠিক হয়েছে? না। এখন কি করবেন? আপনি চলে যান। কোথায় যাব? আপনার বাসায়। না, দেখি আপনি কেমন খাতির যত্ন করেন। আর আমার সাথে সাথে কি করেন? আমি যা করতে চাই সেটা হবে না। দেখি, বলুন কি করতে চান। না থাক। আমার সাথে খারাপ কিছু করবেন? না। তাহলে? আমি চাই আমাকে কেউ খুব পছন্দ করুক, তার সবটা দিয়ে আমাকে ভালোবাসুক। কেন আপনার ভালোবাসার অভাব? ভালোবাসার মানুষ নেই? না, আমার কেউ নেই। ভালোবাসার মানুষ তো দূরের কথা, আমি আমার মা বাবাকে দেখিনি। পাশের গ্রামের এক মহিলার কাছে বড় হয়েছি। আমার যখন 10 বছর বয়স তখন তিনি মারা যান, আর তারপর থেকে আমি একা পথে পথে ঘুরে বড় হয়েছি। ও আচ্ছা, একটা কথা বলি। বলুন। আপনি ঘুরে ঘুরে এত কালো হয়েছেন, তাই না? না, আমি জন্ম থেকে এমন কুৎসিত। ও আচ্ছা, কথা বাড়িয়ে আর কি হবে। আপনি এক কাজ করুন, আপনাকে আমি বাস স্ট্যান্ডে নিয়ে যাই। কেন? আপনি বাসায় চলে যান।
আমি এখান থেকে গেলে আপনি ধর্ষণ মামলায় অভিযুক্ত হবেন। আমি তো কিছু করিনি। কিন্তু আমি বাসায় যাওয়ার পর তো সব বলে দেব। আমি এই ব্যবহারের জন্য ক্ষমা চাচ্ছি। না, ক্ষমা আমি করব না। তাহলে আমি শেষ? আমি আপনার এখানেই থাকতে চাই। সে কি, কেন? আমার সকাল থেকে খুব খুব ভালো লাগছে। আমি নিজের ইচ্ছে মতো চলতে পারছি। কাউকে কোনো কৈফিয়ত দিতে হচ্ছে না। যান্ত্রিক জীবন থেকে অনেকটাই দূরে। আপনাকে এই কাজের জন্য ধন্যবাদ দেওয়া উচিত। শাহরিয়া হেসে বলল, এসব কথা ছাড়ুন। আমি যা করতে চেয়েছিলাম পারবো না। আমি একা আছি, একাই ভালো। আচ্ছা, আপনি যা করবেন আমি তাতেই রাজি। রোম্যান্স করবেন? মজা নেন আমার সাথে, তাই না? আমি চাই আমাকে কেউ ভালোবাসুক। আপনি কি আমায় ভালোবাসেন? না। তাহলে? আমি জানি আমি ভুল করেছি। আমি ইচ্ছে করে আপনাকে কষ্ট দিয়েছি। আমি বুঝতে পারিনি যে এভাবে ভালোবাসা হয় না। আপনার মাথা আসলে পুরোটাই খারাপ। আচ্ছা, দরজা খোলা থাকলেও আপনি চলে গেলে যেতে পারেন। আমি যাচ্ছি না। আমি এখানে আর আসবো না। আসতে হবে, আর আপনি এমনিতেই আসবেন। হঠাৎ দরজায় কারো নক। বাইরে থেকে কেউ জোরে জোরে ধাক্কা দিচ্ছে। শাহরিয়া জানে এখানে কারো আসার কথা নয়, কিন্তু এই সময় কে এলো এখানে? নানান প্রশ্ন শাহরিয়ার মাথায় ঘুরপাক খাচ্ছে। ভয়ে তার গলা শুকিয়ে আসছে। শাহরিয়া ভয় পাওয়ার দেখে তুবার অবস্থা আরও খারাপ। এখন মনে হচ্ছে দরজা বাইরে থেকে ভেঙে ফেলবে কেউ। এই অবস্থা দেখে শাহরিয়া দরজা খুলল আর দেখলো তার দোকানের মালিক। দরজা খুলে শাহরিয়াকে দেখে মালিকের অট্ট হাসি। সে উঁকি দিয়ে মেয়েটাকে দেখলো, তারপর শাহরিয়ার দিকে তাকিয়ে বলল, কিরে, ভালোই তো আনন্দে আছিস। তোরে দেখে তো কেউ ভাববেই না তুই এমন কাজ করতে পারিস। শাহরিয়া ভয়ে ঘামছিল। তুই দোকানে যা, আমি একটু আনন্দ করে আসি। আপনি যা ভাবছেন সেটা না। কে বললি তুই? আমি যেটা ভাবছি সেটা না? তবে যাই বলিস, তোর পছন্দ আছে। মালটা কিন্তু মাল বলবেন না, আপনি কথা সাবধানে বলুন। কি তুই আমাকে কথা সাবধানে বলতে বলছিস? আমি এখন যদি সবাইকে এটা জানাই, ব্যাপারটা কি হবে? তুই তো শেষ হয়ে যাবি। শোন, আমি তোর মাল ও দুঃখিত, তোর জিনিসকে কিছু করব না। সারাটা দিন আজ একটু আদর নেব। এই যে চাবি, এটা নিয়ে যা। আমার কথা কি কানে যায়নি আপনার? আরে, তুই আমাকে ধমক দিচ্ছিস? ভাবা যায়? শোন, রাগ করিস না, একটু সময়ই তোর। উনি আমার ভালোবাসা। আপনি সাবধানে কথা বলুন। সাবধানে কথা না বললে কি করবি রে? কথা বাড়াস না, দেখে আমাকে ঢুকতে দে। আপনি এটা জানলেন কি করে? কি জানলাম কি করে? তুই যে এখানে আছিস এটা। হ্যাঁ। তুই প্রতিদিন হেঁটে যাস, হঠাৎ তোর সাইকেল দরকার, টাকার দরকার। আমি কি বুঝি না? আমি জানি তুই কিছু একটা করেছিস, তাই তোকে ফলো করেছিলাম। ফলো করাটা বৃথা যায়নি রে। আজ দিনটা বেশ আয়েশ আরামেই যাবে। শাহরিয়ার মালিক কথাটা শেষ করতে না করতেই শাহরিয়ার মালিকের নাক বরাবর একটা ঘুষি দেয়। লোকটা বাইরে মেঝেতে পড়ে যায়। পাশে থাকা ভাঙা কাঠ দিয়ে শাহরিয়া এলোপেথারি মারতে থাকে। এক পর্যায়ে মাথা ফাটিয়ে দেয়। এদিকে তুবা ভয়ে কান্না করে ফেলেছে। শাহরিয়া বলল, এখন এখানে থাকা যাবে না, চলেন, পালাতে হবে। কোথায় পালাবো? আমি জানি না, তবে গ্রাম থেকে চলে যেতে হবে। এক কাজ করুন, আপনি আপনার বাসায় চলে যান, আমি আমার মতো কোথাও যাই। না, আমাকে সাথে নিন। শাহরিয়া আর তুবা সেই জঙ্গল থেকে পালিয়ে যায়। শাহরিয়ার আগে থেকে চেনা একটা রাস্তা ধরে শহরের দিকে এগিয়ে যায়। শহরের একটা রাস্তার মোড়ে দাঁড়ানোর পর, দেখুন, এখনো পর্যন্ত যা হয়েছে সব আমার জন্য হয়েছে। আমি সব কিছুর জন্য সরি। এখন আপনি আপনার বাসায় চলে যান। আমি তো চাইলাম আপনার কাছে থাকতে। আপনার মাথা খারাপ নাকি? আমার কাছে কোনো টাকা নেই, এখন আমাকে রাস্তায় সময় কাটাতে হবে। আপনি কি রাস্তায় থাকবেন? না। তো বাসায় যান। সত্যি যাব? হ্যাঁ। তুবা খুশিতে একটা লাফ দিল। শাহরিয়া বুঝতে পারল না তুবা কেন এত খুশি। একটা প্রাইভেট কার ভাড়া করলো দুজনে। গাড়িতে তুবাকে উঠিয়ে দিয়ে শাহরিয়া বলল, ভালো থাকবেন তাহলে। তুবা কিছু বলল না। শাহরিয়া দেখল তুবার এক ভিন্ন রূপ। সে তার দিকে তাকালোই না।
শাহারিয়া গাড়ির সামনে এসে ড্রাইভারকে বলল, আপনি দেখে নিয়ে যাবেন, আর ভাড়া উনি নেমে দিয়ে দেবনি। এরপর গাড়ি ছাড়লো। শাহারিয়া গাড়ির দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। তারপর চোখের আড়াল সন্ধ্যা নামার আগেই তুবা বাসায় আসে। তুবাকে দেখে বাসার সবাই কান্না শুরু করে দেয়। কি হয়েছে সেটা জানতে চায়। তুবাকে খোঁজার জন্য তারা অনেক কিছু করেছে। এখনও মিডিয়াতে তুবার খোঁজের খবরটা তাজা। তুবা তার বাবাকে আলাদা করে ডেকে নিয়ে পুরো ঘটনাটা বলল। তারপর বলল, ছেলেটা আমার সাথে খারাপ কিছু করেনি, কিন্তু আমি যদি অভিনয় না করতাম ও আমার সাথে কিছু করত। তুমি ওকে আজকে রাতেই নিয়ে আসার ব্যবস্থা করো, আমি ওকে আমার বাড়িতেই তিলে তিলে মারবো। এদিকে শাহরিয়ার রাত কাটানোর জন্য একটা ল্যাম্প পোস্টের নিচে স্থান নিয়েছে। কোথা থেকে বড় একটা পলিথিন জোগাড় করে সেটা গায়ে জড়িয়ে নিয়েছে। মাথার নিচে দেওয়ার জন্য একটা ইটও এনেছে। এদিকে তুবার বাবা আলাদা কিছু লোক ঠিক করেছে শাহরিয়ারকে তুলে নিয়ে আসার জন্য। তাদের সাথে তুবা আর তার বাবাও আসছে। শহরের ফুটপাত তন্ন তন্ন করে একটা সময় পেয়ে যায় শাহরিয়াকে। শাহরিয়াকে চিনিয়ে দেওয়ার পর বেশ কিছু মারধর করে গাড়িতে উঠায় তারা, নিয়ে আসে তুবার বাসায়। এখানে একটা গোপন রুমে রাখা হয় তাকে। শাহরিয়া বুঝলো না কেন তারা তাকে নিয়ে এসেছে এখানে। পরের দিন সকালবেলা সেই রুমের দরজা শাহরিয়ার সামনে দাঁড়ায় তুবা। শাহরিয়া তুবাকে দেখে একটু খুশি হয়ে পড়ল। আরে আপনি আপনি এখানে কেন? তুই আগে চিন্তা কর, তুই এখানে কেন? আমাকে কিছু লোক মেরে ধরে এখানে নিয়ে আসছে। আমার জন্যই তুই এখানে, আমি তোকে উঠে নিয়ে আসছি। কিন্তু কেন? আমাকে তুই ধর্ষণ করবি, মেরে ফেলবি, আমাকে তুই শাস্তি দিবি, তাই না? দেখ এখন কি হয়। আমি তো বলেছিলাম সেগুলো এমনি বলেছি। না, তুই এমনি বলিস। আমি তোর সাথে ভালোই অভিনয় করে বের হয়ে আসছি। আমি যদি আগে থেকে গরম থাকতাম তুই আগেই আমাকে শেষ করে দিতি। দেখুন, আপনি যেমনটা ভাবছেন ব্যাপারটা তেমন না। তুই আমাকে অনেক বাজে পরিস্থিতিতে ফেলে দিয়েছিলি। আমি তোর সাথে যা যা করেছি সব অভিনয় ছিল, সব। আমি অভিনয় না করলে তুই আমায় ছাড়তি না। তুই তো একটা পশু। তোর গায়ের রং যেমন কালো, তোর মন আরো বেশি কালো। শাহরিয়া কিছু বলতে নিয়ে থমকে গেল। তোর উপরে যাওয়ার টিকিট কয়েকদিনের মধ্যে পেয়ে যাবি, ওয়েট কর। না, ভালোই হয়েছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। একটা তো আশ্রয়ের জায়গা হলো। তুই কি মনে করেছিস ভালোভাবে থাকতে পারবি? 3 বেলা মার খাওয়ার জন্য লোক ঠিক করা আছে। ওরা আসবে সময় করে 3 বেলা তোকে মারতে। আমি আগেই বুঝেছি। এদিকে তুবা ফিরে আসা নিয়ে আবার নিউজ করা হয়, আর আপডেট হিসেবে জানিয়ে দেওয়া হয় ব্যক্তিগত কারণে একটু আড়ালেই ছিল কয়েকদিন। এইসব ঝামেলা চললো আরও বেশ কয়েকদিন। এদিকে 3 বেলা করে শাহরিয়ার উপর অমানবিক নির্যাতন চালাতে থাকে। 3 দিন পর শাহরিয়ার অবস্থা দেখতে আসে তুবা। তুবা এসে দেখে শাহরিয়ার এক কোণে কোণঠাসা হয়ে শুয়ে আছে। তুবা ভাষা খারাপ করে শাহরিয়াকে ডাকে, ইশারায় তার দিকে এগিয়ে আসতে বলে। শাহরিয়ার পা একটা ভেঙে ফেলেছে মারতে মারতে। শাহরিয়া তুবাকে কিছু বলতে পারছিল না, সে শুধু চোখে পানি ফেলছিল। কিরে কুত্তার বাচ্চা, আমি ডাকি তুই শুনতেছিস না? শাহরিয়া ভাঙা কণ্ঠে বলে, আমার পা ভাঙা, আমি অতদূর যেতে পারবো না। কিরে এখন কেমন লাগছে? শাহরিয়া কিছু বলছে না, হাত দিয়ে দু চোখের পানি মুছতেছে। তুই যেমন মানুষ তোর শাস্তিও তেমন হয়েছে। মারবেনই তো। আমার জন্ম হয়েছে লোকের মুখের গালি শোনার জন্য আর মার খাওয়ার জন্য। আমার যদি আজ মা বাবা থাকতো তাহলে এইভাবে আমাকে কেউ ধরে নিয়ে এসে মার দিতে পারতো না। জন্তু জানোয়ার আবার কান্নাও করে। তোর মা বেঁচে থাকলে তোর গায়ের রং দেখে তোকে আগেই মেরে ফেলতো। শাহরিয়া একটু হাসার চেষ্টা করলো, তারপর অন্যদিকে মুখ করে শুয়ে হাউমাউ করে চিৎকার করতে লাগলো। তুবা সেখানে আর থাকলো না, চলে গেল তার রুমে বসে শাহরিয়ার ব্যাপারটা নিয়ে ভাবছিল। সেখানে হঠাৎ তুবার ফুফাতো বোন রাইসা উপস্থিত। সে তুবার সমবয়সী। তুবাকে ভাবনায় দেখে বলল, কিরে, কি ভাবছিস? কোনো বিষয় নিয়ে চিন্তিত নাকি? আরে তুই কখন আসছিস? এই তো মাত্রই এসে তোর বিছানায় বসলাম। হঠাৎ এখানে? তোকে দেখতে আসলাম। খবর দিয়ে আসবি না?
তোকে দেখতে হলে আবার খবর দিয়ে আসতে হবে? তা কোথায় গিয়ে ছিলিস সেটা তো বল আমায়। আমি এক জায়গায় গিয়েছিলাম। এই মিথ্যে বলবি না, আমি তোর নানার বাড়ি খবর জানি। বল আমাকে, বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলি? আরে না রে, তাহলে? আমি জানি তোকে না বললি তুই থামবি না। শোন, আমাকে হয়তো তোরা আর কখনো পাইতি না। কেন কেন? আমাকে একটা ছেলে উঠিয়ে নিয়ে গিয়েছিল। কি অদ্ভুত ঘটনা ঘটেছে তোর সাথে? জানিস ছেলেটাকে উঠিয়ে নিয়ে আসছি। বলিস কি? হ্যাঁ, কোথায় সে? রেখেছে একটা ঘরে। বাবাকে বলার পর ওকে নিয়ে আসছে। আর এখন ওর বেহাল অবস্থা করেছি। দেখি চল, আমি একটু দেখবো। না থাক, বদলোককে দেখতে নেই। না, আমি একটু দেখবো, ইচ্ছে হয়েছে। নাছর বান্দি তুই। দাঁত বের করে চালানো বন্ধ কর। তুবা রাইসাকে সেই রুমের ভেতরে নিয়ে এসে দরজা খুলল। ওই যে দেখ, শুয়ে আছে। ওই ছেলে? হ্যাঁ। এই ছেলে, এই। শাহরিয়ার মুখ ঘুরে তাকিয়ে দেখলো দুজন দাঁড়িয়ে। আরে ভাই, আপনি তো দেখতে ভয়ঙ্কর, আপনার কাজ কামও সেই রকম। আপনি আমার বোনকে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন কেন? এখন দেখবেন কেমন মজা লাগে। শাহরিয়ার চোখে তখনও পানি। এই ছেলেটা কান্না করছে কেন? অনেক পটানো হয় তাই। আরে না, আমার মনে হয় ওর ক্ষুধা লেগেছে। না, তা লাগবে কেন? প্রতিদিন রাতে খাবার দেওয়া হয়তো। একবেলা? হ্যাঁ। একবেলা? একবেলা খাবার দিয়ে কি একটা মানুষের দিন যায়? আরে ও তো মানুষ না, জানোয়ার। তোকে কিন্তু ও কিছুই করেনি, এভাবে শাস্তি দেওয়াটা ঠিক হয়েছে না। বোনের থেকে ওর প্রতি দরদ বেশি, তাই না? আরে না, সেটা কখন বললাম? ঠিক সেই সময় একটা লোক আসলে শাহরিয়ারকে মারতে। ম্যাম, আপনারা এখান থেকে যান। আপনি কে? আরে উনিই তো এখন ওর দেখাশোনা করেন। এখন কি আপনার খাবার নিয়ে আসছেন? না তো, তাহলে কেন আসছেন? সময় করে এখন আসার কথা। আপনি এখন যান, কালকে আসবেন। রে, তুই কি বলিস? আমি ঠিকই বলছি, একটা লোককে এভাবে শাস্তি দেওয়ার কি আছে? তাকে তো মেরে ফেলা হবে। তো এভাবে নির্মম কষ্ট দিয়ে মারতে হবে কেন? গুলি করে মারলেই তো হয়। না, ওকে কষ্ট দিয়েই মারবো। না, এই ভাই, আপনি যান তো, কাল আসবেন। তুবা, ওনাকে যেতে বলো। বেশ কিছু সময় তর্ক করার পর তুবা সেই ভাড়া করা লোকটাকে চলে যেতে বলে। লোকটি চলে যাওয়ার পর যা, খাবার নিয়ে আয়। এগুলো কি হচ্ছে? আমি যা বললাম তাই কর। তোরা পরে যা, যা করার করিস। এখন খাবার নিয়ে আয়। দেখ, এটা আমাদের ব্যাপার। দেখ, আমি তো বলিনি আমায়, তাই না? তুবা রাগ দেখিয়ে সেখান থেকে চলে গেল। রাইসা মনে একটু সাহস জোগাড় করে রুমের ভিতরে ঢুকলো। শাহরিয়ার বুঝতে পারেনি কে রুমে ঢুকেছে। পায়ের শব্দ শুনে শাহরিয়ার হাউমাউ করে কান্না শুরু করে দেয়। রাইসা তখন বলে, আরে আরে, ভয় পাবে না, আমি মারতে আসিনি। শাহরিয়ার মাথা ঘুরিয়ে দেখলো। আপনার ক্ষুধা লেগেছে? অনেক। আমি আপনাকে সেটা দেখেই বুঝেছি। আচ্ছা, চিন্তা করবেন না, আমি আপনার খাবার ব্যবস্থা করছি, একটু পর খাবার আসবে। আচ্ছা, এখন একটা কথা বলুন তো। জি বলুন। এইভাবে আপনাকে মারধর করেছে, আপনি কি করেছিলেন? আসলে ওনারা বিনা দোষে মারছে না, আমি ওই মেয়েটাকে তুলে নিয়ে গিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করুন তাকে একটু স্পর্শ করেও দেখিনি। তো নিয়ে গিয়েছিলেন কেন? অন্য একটা ব্যাপার। আমাকে ভেঙে বলুন। না থাক, আবার আপনাকে বলে কোনো ঝামেলায় জড়াই। আপনি না বললেও আমি শুনেছি। ইতিমধ্যেই কাজের বুয়া খাবার আর পানি নিয়ে আসলো। রাইসার কথায় শাহরিয়ার কোনো রকম নিজের শরীরটাকে সোজা করে বসিয়ে খাবার খেতে লাগলো। খাবার খাওয়ার সময় রাইসা বলল, দোস্ত একটু আপনারও আছেই, কিন্তু এত বড় কিছু করেননি। অন্য কেউ হলে তুবা আজ বেঁচে ফিরতো না। সে যাই হোক, আপনি একটা কথা বলি। জি বলুন। আপনাকে আমার ভালো লেগেছে, আপনার স্কিন টোনটা দারুণ, যদিও কালো তবুও দেখতে ভালোই লাগছে। রাইসার কথায় শাহরিয়া খাওয়া বন্ধ করে বলল, কালো দেখতে কুৎসিত বলে এভাবে কথা বলছেন? আরে, আপনি মন খারাপ করছেন কেন? আমি সত্যিই বলছি। মজা করবেন এটাই স্বাভাবিক, ছোট থেকেই এরকম কথা শুনে বড় হয়েছি। আপনি ভাবছেন আমি মজা করে বলছি, আমি সিরিয়াসলি। আচ্ছা ম্যাম, এগুলো কথা ছাড়ুন।
আমি আপনাকে এখান থেকে নিয়ে যাব। শাহরিয়ার এবার একটু বিশ্বাস করতে শুরু করলো। আমাকে নিয়ে যাবেন? হ্যাঁ। ম্যাডাম, আপনি শুধু আমাকে এখান থেকে মুক্ত করুন, আমি আপনার গোলাম হয়ে থাকব। আমার এখানে থাকতে ভালো লাগে না, ওরা অনেক মারধর করে। আচ্ছা, আমি আছি, আর করবে না। সত্যি করবে না? না, আপনি খাবারগুলো খেয়ে নিন নিশ্চিন্তে, একটা ঘুম দিন, আমি দেখি আপনার জন্য কি করা যায়। কথাটা বলে রাইসা চলে গেল রুম থেকে। রাইসা চলে যাওয়ার পর শাহরিয়ার মেঝেতে বসে পায়ের ব্যথায় মা মা করে চিৎকার করতে থাকে। একটু কান্না করে, তারপর শুয়ে পড়ে। এদিকে রাইসা তুবার কাছে এসে বলে, তুই মামাকে বল শাহরিয়াকে ছেড়ে দিতে। দেখ, এমনিতে বাবার শত্রুর অভাব নেই, এখন আরেকটা শত্রুকে এই অবস্থায় ছেড়ে দিলে সে আরো ভয়ঙ্কর রূপে ফিরে আসবে। ছেলেটা এতটাও খারাপ না। সেটা আমি জানি। তো জেনে শুনে এমন একটা করার কারণ কি? আমার রাগ আর জেদ থেকে করেছি। সে যাই হোক, এখন তোদের এখানে থামা উচিত। ক্ষমতা আছে বলেই এমন রাগ জেদ তোদের মধ্যে আছে, না হলে এর সিটে ফোটাও থাকতো না। আমাকে খোঁচা মেরে কথা বলছিস? আমি যা বলি সরাসরি। চেষ্টা এখন কি চাস তুই? ছেলেটাকে ছেড়ে দে। আমি দিলেও বাবা দেবে না। তার থেকে অনুমতি নিতে হবে না। পরে উনি জানতে চাইলে কি বলবো? বলবি যে তুই ছেড়ে দিয়েছিস। যদি বলে কেন? তোর মন চেয়েছে তাই। আর কিছু কারণ উল্লেখ করবি যে ছেলেটা তোকে তুলে নিয়ে গেলেও তেমন কিছুই করেনি, এইসেই বলে কাটিয়ে নিবি। তাও আমাকে কথা শোনাবে। এটুকু তোর করাই উচিত ছেলেটার জন্য, আর সে কিন্তু তোকে ভালোবাসে। তুই জানলি কিভাবে? আরে ঘটনা বলার সময় তুই তো বললি ছেলেটা তোকে ভালোবাসার কথা বলেছিল। হ্যাঁ, একবার বলেছিল। ছেলেটা একবার কাউকে মন থেকে ভালোবাসি বললে তার ক্ষতি করার মাথায় আনে না। তুই নিশ্চিন্তে থাক, তোর কোনো ক্ষতি করবে না। আচ্ছা, আমি ভেবে দেখি। আমার হাতে এত সময় নেই। তুই এত সিরিয়াস কেন? মানুষের কষ্ট আমার সহ্য হয় না, ওই ছেলেটার ক্ষেত্রে আমারও সহ্য হচ্ছে না। ঠিক আছে, আমি ওকে বের করে দিচ্ছি। দাঁড়া, আমি আগে গাড়ি করে নিয়ে আসছি। তুই নিয়ে যাবি ওকে? হ্যাঁ। কোথায় রাখবি? আমাদের বাড়িতে। ফুফা ফুফি কিছু বলবে না? তারা তো আর চুপ থাকবে না, সব সামলে নিতে হবে। প্যারা আছে, তবু এটা করতেই হবে। তুবার সহযোগিতায় রাইসা শাহরিয়ারকে সেখান থেকে বের করে। তুবাকে প্রাইভেট করে শাহরিয়ারকে নিয়ে যাওয়ার সময় শাহরিয়া অচেতন ছিল। ড্রাইভার বলল, উনি কে? তোমার ভাইয়া। ও, ওনার এই অবস্থা কেন? একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই বাসাতে? হ্যাঁ, ছাদ থেকে পড়ে গিয়েছিল। তো আমরা হসপিটালে যাই? না, বাসায় যাও। উনি তো অসুস্থ। ডাক্তার বাসায় আসবে, তুমি কথা না বলে দেখে শুনে ড্রাইভ করো। রাইসাদের বাসা তুবাদের বাসা থেকে 8 ঘন্টার পথ। রাইসাদের বাসা শহরের মেইন রাস্তার সাথেই। বাসার গেট সামনে গাড়ি থামিয়ে রাইসা বাসার মধ্যে ঢুকলো। বাসায় তার বাবা মা দুজনেই উপস্থিত ছিল। তাদের সামনে গিয়ে বলল, আমার একটা কথা ছিল। কি কথা? আগে বলেই নেই, এটা তোমাদের মেনে নিতে হবে। তুই যা বলিস তাই তো হয়। তুই কবে আমাদের কথা শুনেছিস? তোমার কথা শুনিনি, তবে বেঠিক কাজ কখনো করিনি। আচ্ছা রাইসা মা, তুমি চুপ করো। মা আমার, তুমি বলো। আমি একটা ছেলেকে নিয়ে আসছি, তারপর? সম্পর্কে আমার বিয়ে হয়। রাইসার মা কিছু বলতে নিবে, তাকে থামিয়ে দিয়ে রাইসা বাবা বলল, ওকে আগে বলতে দাও। আচ্ছা, তুমি তোমার কথা বলে শেষ করো। ও একটা অ্যাক্সিডেন্ট করেছে, কয়েকদিন এখানেই থাকবে। দেখো, তুমি এত কম বয়সে মানুষের মাঝে চলতে শিখেছো। তুমি বড় বিজনেসও করো, তোমার মাথায় কি এতটুকু বুদ্ধি নেই? কেন, কি করলাম? সে অ্যাক্সিডেন্ট করেছে, হসপিটালে নিয়ে যাও। এখানে নিয়ে আসার কি দরকার? না না, রিস্ক হয়ে যাবে, তাকে এখানেই রাখতে হবে। আমার তো এখন সন্দেহ হচ্ছে, কোনো ক্রিমিনালকে বাসায় তুলছো না তো? রাইসার মেজাজ গরম হয়ে গেল। মেজাজ দেখিয়ে সেখান থেকে চলে আসলো। ড্রাইভারের সহযোগিতায় শাহরিয়ারকে রাইসার বেডরুমে বিছানায় শুয়ে রাখলো। পুরো ব্যাপারটা সামনে থেকে পরখ করে দেখছিল রাইসার বাবা। রাইসা যখন তার রুম থেকে নিচে আসলো, তখন তার বাবা তাকে বলল, যা ভেবেছিলাম তাই।
ছেলেটাকে দেখে সাধারণ মানুষ মনে হচ্ছে না। ওর গায়ের রংটা একটু কালো। একটু না, ভয়ঙ্কর কালো। ছেলেটা ভালো। তুমি যে কাজটা ঠিক করেছো না সেটা তুমি বুঝতেছো? আমি ঠিকই করেছি। আমার প্রতিবেশীদের আমি কি বলবো? বলবা মেয়ের জামাই? আমার মান সম্মানটা থাকবে? সেটা তো জানি না। রাইসাত আর কোনো কথার উত্তর করলো না। এদিকে নিজের বেডরুমে আসতেই রাইসা তুবার কল পেল। তুবা জানিয়ে দিল তার বাবা নাকি কিছু বলেনি। রাইসা কথাটা শুনে একটা বড় করে শ্বাস ছাড়ল। তারপর তাকালো শাহরিয়ার দিকে। ছেলেটার অবস্থা একেবারেই নাজেহাল। রাইসা শাহরিয়ারকে জাগানোর জন্য তার মুখে পানি ছিটিয়ে দিল। শাহরিয়ার চোখ খুলতেই তার চোখের সামনে রাইসার হাসি মাখা মুখ ভেসে উঠল। শাহরিয়া এদিক ওদিক তাকিয়ে দেখল অপরিচিত এক জায়গায়। শাহরিয়া যে চিনতে পারছে না সেটা রাইসা বুঝে গেল আর বলল, এখন আপনি আমার বাসায়, আমার বেডরুমে। হাই সর্বনাশ, আপনার বিছানা ময়লা করে ফেললাম। কথাটা বলে শাহরিয়া গড়িয়ে ফ্লোরে পড়ে গেল আর ভাঙা পায়ে জোরালো ব্যথা পেল। হায় রে, আপনি এমন কেন? আমি কি বলেছি যে আমার বিছানায় নোংরা হয়েছে? আমি কিছু মনে করলে আমার বিছানায় রাখতাম? আসলে আমার অবস্থা বেশ খারাপ আর অপরিষ্কার, দেখতেই পাচ্ছেন। আমাকে নিচে রাখলেই হতো। আপনাকে আমি এখানে নিয়ে আসতাম না। আমাকে শুধু রাস্তায় রেখে আসেন আর আমার সমস্যা নেই। আরে না, আমি কাল আপনাকে হসপিটালে নিয়ে যাব। আপনি এখন থেকে এখানেই থাকবেন। আপনাকে নিয়ে আসছি আমার বাবা মাকে দেখানোর জন্য, আর তাদের বলেছি আপনি আমার বিএফ। বিএফ মানে যেন কি? প্রেমিক, ভালোবাসার মানুষ। বুঝেছি। এবারও আরেক ফাঁদে পড়লাম। এখন ওনারাও আমাকে ছাড়বে না। এই ভয় পাওয়ার কিছু নেই। তাছাড়া এটা মেনে নিয়েছে, তারা এটা মেনে নিয়েছে। আর এখন বিছানায় শুয়ে একটা ঘুম দিন, কাল সকাল সকাল হসপিটালে নিয়ে যাব। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দিতে হবে না। রাইসা একটু হেসে রুম থেকে বের হয়ে গেল। পরদিন সকালে শাহরিয়াকে হসপিটালে ভর্তি করানো হয় তার পায়ের চিকিৎসার জন্য। রাইসা সাথে থেকে সব করছিল। দুদিন হসপিটালে সব রকমের দেখাশোনা করেছে রাইসা। 2 দিন পর শাহরিয়াকে রিলিজ করার পর এখন আপনাকে পায়ের জন্য 2 মাসের বেশি সময় রেস্ট থাকতে হবে। আপনি আমার জন্য অনেক কিছু করলেন, অনেক কষ্ট দিলাম আপনাকে। আরে ব্যাপার না, আমি এমনি। তবে হ্যাঁ, আমি কিন্তু আর আপনাকে সময় দিতে পারবো না। আমার 4টে শপ আছে, কয়েকদিন হলো একদমই যাওয়া হয় না। এখন ওখানে সময় দিতে হবে। না জানি বাকিরা কি দিয়ে কি করছে। সব বলতে? দোকান আছে 4টা। ও বুঝেছি। আচ্ছা আমি তাহলে আসি। আসি মানে? এই ভাঙা পা নিয়ে কোথায় যাবেন? স্টিকের উপর ভর করে দেখি কোথায় যাওয়া যায়। আমার বাসায় যাবেন না? না, আপনার অনেক অসুবিধে করে ফেলেছি। আপনি 2 মাস আগে ভালোভাবে চলতেই পারেন না। অভ্যাস হয়ে যাবে। পাগল নাকি? আমার সাথে বাসায় চলেন। না থাক, একটু আগে বললেন আমার জন্য দোকানে সময় দিতে পারেননি। আরে গাধা, সরি। শোনেন, আমি বলছি দোকানের সময় দিতে হবে। আমি কি বলেছি আপনাকে থাকতে দেব না? আমি আপনার সম্পর্কে তোবার কাছ থেকে শুনেছি। আপনি তোবাকে বাঁচাতে গিয়ে গ্রামের ভিটে হারিয়েছেন। ওখানে গেলে মনে হয় না আর বেঁচে ফিরতে পারবেন। আমি আপনার একটা গতি করে দেব ইনশাআল্লাহ। কিভাবে? আগে তো পুরোপুরি ঠিক হয়ে নিন। আচ্ছা। তাহলে আমার সাথে আমার বাসায় যাচ্ছেন? আপনার জন্য আমাদের বাসার ছাদের তেলেকঠায় রুমটা ঠিক করেছি। আর হ্যাঁ, আমি কিন্তু আমার বাবা আম্মুকে সবটা সত্যি বলে দিয়েছি। সব সত্যি মানে? এই যে আপনি আমার বিএফ না, জাস্ট সাহায্য করেছি। ও হ্যাঁ, খুব ভালো করেছেন। থাকতে তো কোনো সমস্যা হবে না। যেখানে রাস্তায় থাকি সেখানে ওই আপনি কি যেন নাম বললেন? চিলেকোঠা। জানি না সেটা কি, তবে দালানে থাকা রাস্তায় থাকার চেয়ে অনেক ভালো। চলুন এখন বাসায় যাই। শাহরিয়া বাসায় ফিরে নতুন করে রাইসার বাবা মায়ের সাথে পরিচিত হয়। এরপর তার ছাদের একপাশে সেই রুমটা দেখিয়ে দেওয়া হয়।
রাইসা শাহরিয়াকে বলে দেয় সে যেন পা ঠিক না হওয়া পর্যন্ত উপর থেকে নিচে না নামে। তার খাবার আর প্রয়োজনীয় জিনিসপত্র বাসার কাজের মেয়ে দিয়ে যাবে। শাহরিয়ার নতুন জীবন শুরু হলো চিলেকোঠার বাসিন্দা হয়ে। সে প্রথম দুদিন খুব কষ্টে কাটালো, সময় যেন তার যাচ্ছিলই না। একদিন রাতে রাইসা শাহরিয়াকে দেখতে আসে। কি অবস্থা, কেমন আছেন? রাইসার রুমে ঢুকে শাহরিয়ার শুয়েছিল, উঠে বসার চেষ্টা করলো। আরে আরে, উঠতে হবে না। এখানে বসুন। শাহরিয়া তার বিছানায় বসতে বলল, আর সে একপাশে সরে গেল। আমি বসবো না এখন। আপনার কি অবস্থা তাই বলেন। এই তো ভালো। কোনো সমস্যা হয়েছে কি? না, তবে কি? দিনটা বেশ বড় বড় লাগে। হাতে কোনো কাজ নেই, ছাদে গিয়ে বসে থাকা, আশেপাশের মানুষ দেখা, এগুলো ছাড়া কোনো কাজ নেই। কাজ করবেন সে উপায় তো নেই। আচ্ছা, আমার মাথায় একটা বুদ্ধি আসছে। কি বুদ্ধি? আপনি তো লেখাপড়া করেননি, তাই না? না, কোন ক্লাস পর্যন্ত পড়েছেন? গ্রামের স্কুলে ক্লাস 5 পাশ করেছি। তাহলে আপনাকে কিছু বই দিই, বই পড়ুন। স্কুলের বই? হ্যাঁ, স্কুলে ভর্তি করে দিই আপনাকে। আর না, কি যে বলেন আপনি। আমি এত বড় হয়েছি, স্কুলে পড়ার সময় কি আর আছে? আর সবাই কি বলবে? শুনেন, কিছু বলবে না। আপনি শুধু পরীক্ষার সময় গিয়ে পরীক্ষা দিয়ে আসবেন। না থাক, এগুলো ভেজালে না যাই। আপনি সমস্যা মনে করছেন কেন? আপনাকে আমি সুযোগ করে দিচ্ছি, জীবন নিয়ে ঘুরে দাঁড়ান। আমি আপনাকে পড়াবো, ক্লাস 9-এ ভর্তি করাবো আপনাকে। আর বাকি ক্লাসগুলো, মানে 6, 7, 8? সেগুলো তো পড়বেন। কাজ নেই তো আপনার, স্কুলে যেতে হবে না। শুধু 10 পাসটা করেন, এরপর কলেজ। আমি পারবো না এত চাপ নিতে। চাপে না পড়লে মানুষের উন্নতি হয় না, বুঝলেন? আমি আপনার নতুন জীবন শুরু করে দিচ্ছি, শেষ আপনিই করবেন, আর বেশ ভালোভাবেই করবেন। আপনার অনেক টাকা নষ্ট হবে। বড় হয়ে দিয়ে দিবেন। আচ্ছা, দেখি চেষ্টা করে। এই তো, গুড বাই। আচ্ছা, আমি তাহলে আসি। এরপর শাহরিয়াকে ভর্তি করানো, কাজ শেষ রাতে এসে পড়ানো, সব দিকে খেয়াল রাখতে শুরু করে রাইসা। শাহরিয়ার নিজ চেষ্টায় দ্রুতই উন্নতি করেছে। এদিকে তুবা একদিন রাইসাকে কল করে জানতে চায় শাহরিয়া এখন কোথায় আছে। রাইসা বলে দেয় সে শাহরিয়ারকে সুস্থ করে ছেড়ে দিয়েছে, এখন কোথায় আছে সে জানে না। রাইসা তার বাবা মাকে নিষেধ করে দেয় যাতে তুবা বা তার পরিবার জানতে না পারে শাহরিয়ার তাদের কাছে আছে। এদিন 2 মাস পর শাহরিয়া প্রায় সুস্থ, টুকটাক হাঁটতে শুরু করেছে। সে তার পড়ালেখায় দিনে শ্রম দিচ্ছে, সাথে বাসার টুকটাক কাজও করছে। রাইসা শাহরিয়ারকে একদমই পরিবর্তন করে ফেলে। শহরের পরিবেশে চলা, পোশাক আশাকের পরিবর্তন, চলাফেরা, কথাবার্তায় পরিবর্তন আনে। শাহরিয়ার এই পরিবর্তন দেখে রাইসা নিজেও অবাক। শাহরিয়া ইচ্ছা করলো রাইসার চালানো 4টা দোকানের একসাথে কাজ শুরু করে বিনা বেতনে। এভাবে বেশ ভালোই চলছিল। একদিন শাহরিয়া দোকানে বসে হিসাব করছিল, হঠাৎ রাইসা এসে বলে, আজ সন্ধ্যার সময় পার্টি আছে, আপনি দুপুরে একেবারে চলে যাবেন। পার্টি কি জন্য? আজ আমার জন্মদিন, সেই জন্য ছোট্ট একটা পার্টির আয়োজন করেছি। ও, শুভ জন্মদিন। ধন্যবাদ। এদিকে রাইসার মুখে জন্মদিনের কথা শুনে শাহরিয়া নতুন করে চিন্তার মধ্যে পড়ে গেল, কারণ জন্মদিনে কিছু একটা গিফট দিতে হবে রাইসাকে। ভাবতে ভাবতে শাহরিয়ার বাসায় যাওয়ার সময় চলে আসে। তার পকেটে একটা টাকাও নেই, কিছু যে একটা কিনবে সে উপায়ও নেই। সব চিন্তা একদিকে ফেলে মন খারাপ করে বাসায় ফেরে। রাইসা আগে থেকেই বাসায় ছিল, পার্টির জন্য রুমের মধ্যে সাজসজ্জার কাজ করছিল। শাহরিয়া তার কাজে সাহায্য করছিল। কাজ করতে করতে রাইসা খেয়াল করলো শাহরিয়া বেশ চুপচাপ, আর তার মুখটা মলিন হয়ে আছে। কারণ জানতে চাইলে শাহরিয়া বলে, না, কিছু হয়নি, এমনি চুপচাপ কাজ করছি। এই, আমি আপনার ফেস দেখেই বুঝেছি। কি হয়েছে বলুন তো? কেউ কিছু বলেছে? না, কেউ কিছু বলেনি। তাহলে আমার কাছ থেকে লুকাবেন না। এখানে না বলি, কয়েকজন ছিল যারা আলোকসজ্জার বাসার মাঝে সাজানোর কাজ করছিল। কিছু তো কোথায় বলবেন?
আমার রুমে গিয়ে। আচ্ছা চলুন। শাহরিয়ার রুমে আসার পর সময় নেব না একদম, অনেক কাজ বাকি আছে। আমি আপনাকে কিছু দেব, কিন্তু আমার কাছে 1 টাকাও নেই। আমাকে কি দেবেন আপনি? আমি জানি না, কিন্তু আজ তো আমান্নার জন্মদিন। কিছু তো দিতে হবে না? না দিলে ভালো লাগবে না। আচ্ছা মনে করুন আমি নিয়ে নিয়েছি। না, আমি দেব। ন্যাচুর বান্দা। আচ্ছা এমন কিছু দেবেন আমাকে যা কাউকে কখনো দেয়নি। যদি না দেন আপনার খবর আছে। রাইসা এসে কাজ করছিল তার রুমে। কিছুক্ষণ পর শাহরিয়াও আসলো। সে একটু করে কাজ করছে আর রাইসার দিকে আর চোখে তাকাচ্ছে। রাইসা বিষয়টা খেয়াল করে বলল, এভাবে লুকিয়ে দেখার কি আছে? সরি, আসলে সেজন্য না। তাহলে কি জন্য উল্টোপাল্টা কথা বলেন কেন? আমি তো কারণ জানতে চাইনি। আমি একটা উপায় বের করেছি। কিসের উপায়? ওই যে আপনার গিফট। তাই? তা কি পেলেন? পেয়েছি। দেব নাকি তাই বলেন? দেখি কি দেবেন দেখিন। বিদ্যুৎ গতিতে রাইসার কপালে একটা চুমু খেয়ে বলল, বন্ধু হিসেবেই দিয়েছি। আমার কাছে তো টাকা নেই, এটা ছাড়া দেওয়ার কিছুই নেই। আর আপনি বলেছিলেন এমন কিছু দেব সে আগে কখনো কাউকে দেয়নি। কথাটা বলে শাহরিয়া 10 হাত দূরে গিয়ে দাঁড়ালো। রাইসা অবাক হয়ে মাজায় হাত দিয়ে দাঁড়ালো। অগ্নি দৃষ্টিতে শাহরিয়ার দিকে তাকিয়েছিল আর দাঁতের উপর দাঁত চেপে রেখেছিল। রাইসা একটু শাহরিয়ার দিকে আগালে শাহরিয়ার 2 পা পিছিয়ে যায়। রাইসা ইশারায় শাহরিয়াকে থামতে বলে, তারপর আরেকটু এগিয়ে গিয়ে রাইসাকে বলে, এটা কি হলো? সত্যি আমি বন্ধু হিসেবে দিয়েছি। এত ভয় পাওয়ার কি আছে? আপনি যদি বকা দেন? বন্ধু হিসেবে দিলে ঠিকই আছে। কিছু মনে করেননি তো? না, যান এখন বাকি কাজগুলো সেরে ফেলুন। ঠিক আছে। সন্ধ্যার পর পর সব মেহমান আসতে শুরু করে। পার্টিতে তুবাও আসলো। শাহরিয়া কাজের জন্য এদিক ওদিকে ছুটাছুটি করছিল। তুবা যে আসছে সেটা সে দেখতে পায়নি, কিন্তু তুবা শাহরিয়াকে দেখে ফেলে। রাইসাকে আলাদা একটা জায়গায় তুবা ডেকে নিয়ে বলে, শাহরিয়া এখানে কেন? আমি জানি তুই এটা বলবি। ও এখানে কেন? আমি রেখে দিয়েছি। তুই না বলেছিলি যে ও তোর কাছে নেই? আবার নিয়ে আসছি। আমার ওকে সহ্য হচ্ছে না। তুই চলে যেতে বল। শোন, আমি ওকে ছেড়ে দেইনি, তোকে মিথ্যে বলেছিলাম। এমনটা করলি কেন? মন চাইলো সেটার জীবন যদি পরিবর্তন করতে পারি। তুই কাজটা ঠিক করিসনি। সে তো তোর কাছে নেই, তুই এরকম কেন করছিস? তুই ওকে চলে যেতে বল। না, আমার কিন্তু ভালো লাগছে না। ভালো না লাগলে চলে যা। তুই এই ছেলের জন্য আমাকে চলে যেতে বলছিস? হ্যাঁ, অযথা একজনের সাথে এরকম বাড়াবাড়ি আমার পছন্দ না। তুবা রাগ দেখিয়ে রাইসার সামনে থেকে চলে গেল। তুবা বাসায় যাওয়ার কথা রাইসাকে বললেও সে বাসায় যায়নি। উল্টো শাহরিয়ারকে খুঁজে বের করে তার সাথে কথা বলে। তুবা শাহরিয়ারকে নিয়ে শাহরিয়ার সে ছেলেকোঠার রুমে যায়। তুই এখানে কেন? আমাকে এখানে থাকতে দিয়েছে। সেটা বুঝেছি, তুই এখানে থাকবি কেন? উনি জোর করেই রেখেছে। তুই এখনই চলে যাবি। যদি সে বলে এখনই যাব? রাইসা তোকে চলে যেতে বলবে না, কিন্তু তোকে যেতে হবে। সে না বললে আমি যাব না। বাহ, তোদের মধ্যে দেখি প্রেম রোগ হয়েছে রে। সেরকম কিছুই হয়নি। তো যাবি না কেন? সে যেতে দিবে না তাই? আমি তোকে এই বাসা ছাড়া করব। সে আপনি পারবেন না, আর আমি এখানে থাকলে আপনার কি? এটা আমার ফুপুর বাসা, মানে আমারও। তুই এখানেও থাকতে পারবি না। এই বাসার সবাই আমার সাথে চালাকি করেছে। এখন দেখ তোর কি হাল করি। তুবা চিৎকার করতে থাকে। নিজের হাতে জামার হাতার অংশের কাপড় ছিঁড়ে ফেলে। নিজের চোটে কামড় দিয়ে নিজের জখম করে ফেলে। সময় যত যাচ্ছিল তুবার চিৎকার ততই বেশি হচ্ছিল। তুবার চিৎকার বাসায় উপস্থিত সবার কানে পৌঁছায়। চিলেকোঠার মধ্যে শাহরিয়া হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে, আর দরজার সামনে সবাই এসে ভিতরে কি হচ্ছে সেটা জানার চেষ্টা করছে। তুবা যখন বুঝতে পারলো অনেকেই আসছে, তখন সে নিজে দরজা খুলে বাইরে আসে। তুবাকে দেখে সবার আর বুঝতে বাকি রইল না কি ঘটেছে। রাইসার বন্ধুগুলো শাহরিয়ারকে মার দেওয়ার জন্য এগিয়ে গেল,
রাইসা থামিয়ে দেয়। পরিস্থিতি ঠান্ডা করার জন্য রাইসা সবাইকে চলে যেতে বলে, আর সবাইকে বলে এটা তাদের ব্যাপার, তারা দেখবে। রাইসার বন্ধুগুলো চলে যাওয়ার পর তুবাকে নিয়ে আলাদাভাবে কথা বলে রাইসা। এটা কি ঠিক করলি? আমি কিছু করিনি, যা করার ও করেছে। আমি জানি ভেতরে কি হয়েছে। শাহরিয়া এখানে তো কোনো দোষ করেনি, তুই আমাকে না করলেও পারতি। বললাম তো আমি কিছু করিনি, ওই তো আমাকে ভেতরে ডেকে নিয়ে জোর করে ধরলো। আর চুপ কর তুই। ঠিক আছে, আমি ইচ্ছে করেই করেছি। দেখি তুই শাহরিয়ারকে বাঁচা এবার। তুই কিচ্ছু করতে পারবি না, ব্যাপারটা সবাই জেনে গেছে। বেচারা ঘরের এক কোণে জড়সড়ো হয়ে বসে আছে, কতটা ভয় পেয়েছে তুই জানিস? আমার জেনে লাভ নেই। তুই দেখতে থাক আমি রাইসা কি করতে পারি। কথাটা বলে রাইসা চলে গেল তুবার সামনে থেকে। যাওয়ার সময় তুবার ব্যাগ আর ফোন কিনে নিয়ে রুমের মধ্যে আটকে রাখে। এরপর রাইসা তার বাবা মায়ের সাথে কথা বলে, এটা যে তুবার চালাকি ছিল এটা বোঝার জন্য। রাইসা তাদের সাথে কথা বলে একটা কঠিন সিদ্ধান্তে পৌঁছায়, তুবার সাথে শাহরিয়ার বিয়ে দিবে। রাইসার বাবা মা মানা করলেও শাহরিয়ারকে বাঁচানোর জন্য এটাতে তারা রাজি হয়। রাইসা আজই বিয়ের ব্যবস্থা করে তুবার বাবা মাকে না জানিয়ে। রাইসা কাজী আর হুজুর ডেকে নিয়ে আসে। এদিকে তুবা রেগে মেগে আগুন। তুই কিন্তু বেশি বেশি করতেছিস। শাহরিয়াকে বাঁচানোর এই একটা পথ, তাছাড়া উপায় নেই। তুই যতই কথা বলিস বিয়ে তোকে করতেই হবে, যদি না করিস তাহলে ভুলে যাব তুই আমার মামাতো বোন। রাইসার মেজাজ দেখে তুবা ভয় পেয়ে যায়। এদিকে শাহরিয়া এই বিয়ের কথা শুনে দেখে বসেছে। সে নাকি তুবাকে ভয় পায় অনেক। রাইসা দেখে আশ্বাস দিয়ে বিয়ের হলে সব ঠিক হয়ে বলে। দুজনকে কোনো রকম রাজি করিয়ে রাইসা তুবার বাবার কাছে কল করে প্রথম থেকে সব সত্য বলে দিল, আর এই বিয়েতে তার মত দেওয়ার জন্য রিকোয়েস্ট করলো। এদিকে রাইসাকে সবাই আলাদা চোখে দেখে। রাইসার কথা তুবার বাবা পুরোপুরি বিশ্বাস করলো, আর শেষে বলল, এই মেয়ে আমার বাসায় যেন না আসে, এমন মেয়ে আমার দরকার নেই। মামা, আপনার যে একটু আসতে হবে আমাদের বাসায়। ঠিক আছে। তুবার বাবা আর রাইসার পরিবারের উপস্থিতিতে বিয়ে হলো শাহরিয়া আর তুবার। তুবার বাবা চলে যাওয়ার সময় তুবাকে খুব করে বকে আর বলে দেয় সে যেন কখনো তার বাসায় না যায়। এই কথার পৃষ্ঠে রাইসা তুবাকে একটু আশ্বাস দেয় যে এগুলো সব ঠিক হয়ে যাবে। আজকে বাসর করার জন্য রাইসা তার রুমটা ছেড়ে দেয়। রুমে তুবাকে রেখে রাইসা একটা কথা বলল। যা হওয়ার হয়েছে, এখন নতুন করে সবকিছু শুরু কর। তুবা কোনো উত্তর করলো না। রাইসা রুমে বাইরে এসে শাহরিয়ারকে ভিতরে পাঠিয়ে দেওয়ার আগে শাহরিয়ারকে বলে, ও খুব রাগী, তবে ভালোবাসতে শুরু করলে ওর থেকে কেউ এত বেশি ভালোবাসতে পারবে না। আর আপনিও একটু সাবধানে কথা বলবেন ওর সাথে, পরে সব ঠিক হয়ে যাবে। আমি প্রথম থেকেই বললাম এগুলো করার দরকার নেই। তুবা আজ যা করেছে তার জন্য আপনার আর তুবার দুজনেই সমস্যা হতো, এখন একটাই সমাধান ছিল। দেখেন, কোনো না কোনোভাবে আমাকে সে মেরে ফেলবে, আমাকে একদম সহ্য করতে পারে না। আমি তো আছি, তাই না? তবুও। এখন আর একটাও কথা না, যান গিয়ে প্রেম শুরু করুন। কি বলেন এগুলো? আরে যান তো। রাইসা ধাক্কা দিয়ে শাহরিয়ারকে রুমের মধ্যে পাঠিয়ে দিয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে দেয়। রুমের ভিতরে পরিবেশ থমথমে। বড় একটা ঝড়ের চারিদিকে যেমন স্তব্ধ হয়ে যায়, পরিবেশটা তেমনই। শাহরিয়ার খেয়াল করলো তুবা রুমের খাটের এক কোণায় দাঁড়িয়ে জোরালো শ্বাস নিচ্ছে। শ্বাস নেওয়ার শব্দ শাহরিয়ারকে সিগন্যাল দেয়। তুবা এটা সহজভাবে মেনে নেয়নি। শাহরিয়ার সোফায় বসে অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে থাকে। ঘন্টাখানেক পরিবেশটা এমনই ছিল। তুবাও কিছু বলছে না, একভাবে একই জায়গায় দাঁড়িয়ে। শাহরিয়ার আগের চেয়ে একটু চালাক হয়েছে, তাই মনে মনে বুদ্ধি আটে যে তুবাকে আরো রাগানো যায় কিনা। শাহরিয়ার গলা ছেড়ে বলল, তাহলে আমাদের হানিমুন কোথায় হচ্ছে? তুবার দিকে তাকিয়ে বলল। তুবা তখন অন্যদিকে তাকিয়েছিল। শাহরিয়ার কথাটা বলার পর আর যদি শাহরিয়ার দিকে তাকায় আর রাগে ওঠে। সেটা দেখে শাহরিয়ার বলল, এখন কি আর করবেন? কালো হই বা কালো জাম, আমাকে তো মেনেই নিতে হবে, আমি তো আপনার বর। কুত্তার বাচ্চা, তোকে মেরে ফেলবো কুত্তার বাচ্চা। মেরে ফেললে তো আর কিছু করার নেই। মেরে ফেললে আমি না হয় বেঁচে যাব, কিন্তু আপনি যে বেঁচে থেকেই মরে যাওয়ার মতো হয়ে যাবেন।
সমস্যাটা বেশি হবে। তোকে আমি বর হিসেবে কখনো মেনে নিব না, এটা অসম্ভব। তো কবুল বলার কি দরকার ছিল? তোকে মেরে ফেলবো তাই। তাহলে দেরি করে লাভ কি? আমি মরার জন্য প্রস্তুত, এখনই কাজ সেরে ফেলুন। এবার শাহরিয়ার কিছুটা মেজাজ হারালো। অনেক হয়েছে অনেক। আপনার মতে আমি আপনার ক্ষতি করেছি? আমি তো ভালো মানুষ না, তাই না? আমি চাই না আর অশান্তি হোক। আপনি যেভাবেই হোক মেরে ফেলুন আমাকে। তুবা আর চোখে শুধু শাহরিয়ারকে দেখছিল। মানিয়ে যখন নিতে পারবেন না, কবুল বলারও দরকার ছিল না। আমিও যে কেন বলতে গেলাম, আমি তো একটা ধর্ষক। আমি তো আপনার... আচ্ছা যাই হোক, বাদ দেন এগুলো। আমাকে নিয়ে আপনার এত প্যারা নিতে হবে না। আপনি আমাকে অনেক কষ্ট দিয়েছেন, আমি আপনাকে এতটুকু কষ্ট দেব না, এখনও না, সামনেও না। এরও একটা গোপন কারণ আছে। জীবনে প্রথমবার আপনার কাছে সাহস করে ভালোবাসা প্রকাশ করেছিলাম। না, এবার থামতে হবে। অনেক সময় বকর বকর করেই যাচ্ছি। আপনি বিছানায় ঘুমান, আমি এখানে বসেই ঘুমাবো। তুই বাইরে যা। দরজা বাইরে থেকে লাগিয়ে দিয়েছে, খুলতে পারলে চলে যেতাম। শাহরিয়ার কথা তুবা বিশ্বাস করলো না। সে নিজে গিয়ে দেখলো দরজা আসলেই বাইরে থেকে লাগানো কিনা। শাহরিয়া এই কারণে তুবাকে বলে, আপনার সাথে আমার একই রুমে থাকার শখ নেই? আমি আসতে চাইছিলাম না, রাইসা ধাক্কা দিয়ে আমাকে ভেতরে পাঠিয়ে তারপর দরজা লাগিয়েছে। আমি কালই বাসায় চলে যাব। আপনি বাসায় গেলে আপনার ঠ্যাং ভেঙে ফেলবে। তবে আমার সাথে গেলে কিছু বলবে না। শ্বশুরমশাই আমার থেকে ক্ষমা চেয়ে আবার আমাকে দাওয়াতও করেছে। এই চুপ। সরি। তুই চুপ করবি? আচ্ছা, চুপ করছি। তোর জন্য আমার জীবনে অশান্তি। একটা শান্তি চুক্তি করলেই তো হয়। এই কাল্লা কি বললি? তোর সাথে শান্তি চুক্তি? শোন, আমি জানি তুই আমার রাগ ভাঙানোর চেষ্টা করছিস। শোন, তোর ওপর আমি রেগে নেই, তোকে আমি এমনিতেই সহ্য করতে পারি না। এইটা জানি আমি। যত সব। তো বিছানায় শুয়ে পড়ুন। তোকে বলতে হবে না, আমার সময় হলে আমি ঘুমিয়ে যাব। আমি সোফায় ঘুমাবো। তো ঘুমা। লাইট অফ করেন। লাইট অন রাখলে আমার ঘুম হয় না। লাইট অনই থাকবে। একটু বোঝার চেষ্টা করুন। তুবা উত্তর দিল না। যদি এই সময় বই থাকতো পড়তে পারতাম। ঘুম তো আর হবে না। কিসের বই পড়বি তুই? ও ওই যে আমার রুমে গিয়ে যেসব দেখে আসলেন। ও তুবা মশারি টাঙিয়ে লাইট অফ করে শুয়ে পড়ল বিছানায়। এদিকে শাহরিয়ারও ঘুমিয়েছে। মাঝরাতে রাইসা বাইরে থেকে দরজা খুলে ভিতরে আসে দুজনের অবস্থা দেখতে। এসে দেখলো শাহরিয়ার সোফায় শুয়ে কাঁপতেছে, তার অনেক ঠান্ডা লাগছিল। আর অন্যদিকে তুবা বিছানায় কম্বল মুড়ি দিয়ে আরামের ঘুম দিচ্ছে। রাইসা লাইট অন করলো, সাথে সাথে শাহরিয়া জেগে উঠলো। আরে আমি, ভয় আবার চিৎকার দিয়ে না। ও আপনি? আমি ভেবেছি উনি। আপনি কম্বল নেননি কেন? একটাই তো, উনিই নিয়েছেন। আচ্ছা, ও কেমন ব্যবহার করলো? যেমনটা করে তেমনই। আমি জানি এখন এমনই হবে। আমাকে একদম সহ্য করতে পারেন না। আচ্ছা, এভাবে ওনার জীবনটা নষ্ট করে কি হলো? ওনার তো একটা ভালো বিয়ে হতো। আপনি এটা বুঝবেন না, এটা দরকার ছিল। আর হ্যাঁ, যদি বেশি কিছু করে ফেলে আপনার সাথে, তাহলে আমাকে জানাবেন। আচ্ছা। আর আমি কম্বল এনে দিচ্ছি আপনাকে। না, ঠিক আছে। আমি দেখেছি আপনি কাঁদছিলেন। একটু একটু। রাইসা একটা কম্বল নিয়ে আসলো। তাহলে আমি আসি, আপনি ঘুমান। আচ্ছা। ও হ্যাঁ, দরজা বাইরে থেকে লাগিয়ে দিচ্ছি, কেমন? পরদিন সকালবেলা শাহরিয়ার তুবার আগে ঘুম থেকে উঠে তার চিলেকোঠার রুমে যায়। সেখানে গিয়ে কিছুক্ষণ পরে তারপর দোকানে যাওয়ার সময় হওয়ার একটু আগে নিচে আসে রাইসার কাছে। দোকানে যাব, কিন্তু আমার কাছে বুয়া খাবার নিয়ে যায়নি। আপনি কোথা থেকে আসলেন? আমার রুম থেকে। তুবা কই? উনি মনে হয় এখনো ঘুমাচ্ছেন। যান, ডেকে নিয়ে আসেন, সবাই মিলে একসাথে খাবো আজ থেকে। আমি ডাকলে আসবে না, আপনি যান একটু। বউ আপনার, দায়িত্বটা আপনাকে নিতে হবে। আমি তো আর সবকিছু করতে পারবো না। আমি যাচ্ছি ডাইনিং টেবিলে, দ্রুত আসুন ওকে নিয়ে।
শাহরিয়া রুমে এসে দেখে তুবা বিছানায় নেই। মনে মনে বলতে থাকে, সুন্দরী বউ কোথায় গেল? রাইসার রুমে অ্যাডজাস্ট ওয়াশরুম ছিল। সে ওয়াশরুমের দরজার কাছে যেতেই পানি পড়ার শব্দ পেল। শাহরিয়ার বলল, আপনি কি ভেতরে? ভিতর থেকে কোনো উত্তর এলো না। তারপরও কোনো উত্তর আসে না। শাহরিয়ার খেয়াল করলো ওয়াশরুমের দরজাটাও একটু খোলা। তার মনের মধ্যে খটকা লাগলো। কি মনে করে দরজার কাছে গিয়ে দরজাটা খুলেই দেখলো তুবা শাওয়ার ছেড়ে মমির মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। গায়ে তার জামা ছিল, তাই শাহরিয়ার কথা বলার সাহস করলো। এদিকে শাহরিয়া যে দরজা খুলে তাকে দেখছে সেটা সে একদমই খেয়াল করেনি। শাহরিয়া দরজা ধরে উকি দিয়ে বলল, এভাবে গোসল করলে ঠান্ডা লেগে যাবে আপনার। কি হয়েছে? এভাবে দাঁড়িয়ে আছেন কেন? আবার বাইরে থেকে ডাকলাম, কোনো সাড়া শব্দ করলেন না। অন্যমনস্ক থাকা তুবার এবার হুঁশ ফিরল শাহরিয়ার কথা বলার শব্দে। তবে অন্যদিকে ঘুরে বলল, আই আই আই, আপনি কখন আসলেন? এই মাত্রই। এভাবে গোসল করছেন কেন? আমি যেভাবেই গোসল করি। তোর কি? তুই কি দেখতে আসছিস? এই যে, আবার খেপে গেলেন। আমি কিছু দেখতে আসিনি। আমি আপনাকে ডাকতে আসছি, খাওয়ার জন্য ডাকছে। তুই বাইরে যা। শাহরিয়া একটু দুষ্টুমি করে পড়ল। আচ্ছা, আপনি যেন কি দেখতে আসার কথা বললেন? ওই কি বললাম তোকে, বাইরে যা, যা বলছি। কুল ম্যাম, কুল। আমি সব কিছু দেখার অধিকার রাখি। তুই যাবি এখান থেকে? যাচ্ছি যাচ্ছি। শাহরিয়া হাসতে হাসতে রুমে এসে বিছানায় বসলো। কিছু সময় পর তুবা কাপড় চেঞ্জ করে মাথা মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হলো। শাহরিয়াকে বিছানায় বসা অবস্থায় দেখে বলল, তুই এখনো এখানে? হ্যাঁ। কেন? আপনার জন্য। আমি একা খেয়ে নিব। সে তো আমিও পারি। আপনাকে ছাড়া আমাকে একা খাবার দেবে না? রাইসাও বসে আছে আমাদের জন্য। তুবা কথাটা শুনে দাঁত কিরমিরিয়ে বলল, এখন আমার অসহ্য, এর সাথে সব কিছু করতে হবে। অসহ্যকে কেন বিয়ে করলেন? সেটা তো আমার কপালের দোষ। এই যাক, তাও ভালো। আমার দোষ না। মুখে মুখে কথা বলা শিখে গেছিস? রাইসা শিখিয়েছে। সে যখন তোকে এত কিছু শিখিয়েছে, বিয়েটা তাকে করলেও পারতি। উফ, কপালের লিখন তো ছিল আপনার সাথে। তুই বাহিরে দাঁড়া, আমি আসছি। আপনাকে ছাড়া আমি এক পাও নড়ব না। দেখ, ঠান্ডা মাথায় বলছি, আমি তোর সাথে খেতে যাব। তুই একটু সময় দরজার বাইরে গিয়ে অপেক্ষা কর। আপনি কি করবেন এখন? একটু কাজ আছে। কি কাজ আমাকে বলেন। সব কথা বলা যায় না। আমি আপনার বর, সব কথা শোনার অধিকার আমার আছে। কথাটা বলেই শাহরিয়ার ভয়ে তার হাত দুটো দিয়ে গলা ঢাকলো। তুবার ভাবসাব খারাপ দেখে শাহরিয়া বাইরে এসে দাঁড়ালো। তুবাও বের হলো একটু পর। দুজন একসাথে খাবার টেবিলের সামনে যেতেই কাজের বুয়া বলল, সবাই খেয়ে যে যার মতো বের হয়ে গেছে, আপনারা খাইয়ে নেন। রাইসা চলে গেছে? হ্যাঁ আর ফুপা ফুপি? স্যার, মাম গাড়ি নিয়ে বাইর হয়েছে। ও, শাহরিয়া দ্রুত একটা চেয়ার টেনে বসলো। একটা প্লেট নিয়ে নিজেই নিজের খাবার নিল। যেই না খাবার মুখে নিতে যাবে তখন দেখলো তুবা তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। এবার ঠিক আছে? আমাকে খাবার দিতে কে বলেছে? তাকিয়েছিলেন যেভাবে, ভাবলাম হয়তো। হয়েছে হয়েছে, আমি আপনার তাড়াহুড়ো দেখছিলাম। আমার তো কাজ আছে, তাই না? অনেক বেলা হয়ে গেছে। এত দেরি আমার কখনো হয়নি। শাহরিয়া কি যেন ভেবে খাবার মুখে নিল না। আবার হাত ধুয়ে নতুন একটা প্লেটে খাবার নিয়ে তুবার সামনে রাখলো। শাহরিয়া দ্রুত খাওয়া শেষ করে দোকানে চলে গেল। আর সারাদিন তুবা বাসায় একা থাকলো। সন্ধ্যায় তার ফুপি ফিরল। তার কোলের মধ্যে দিয়ে কিছুক্ষণ দুঃখ করলো এই বিয়ে আর তার বাসায় যাওয়ার নিষেধাজ্ঞার জন্য। এভাবে চললো তাদের একটা মাস। একদিন শাহরিয়া কাজ থেকে ফিরে দেখে তুবা মন খারাপ করে বিছানায় বসে কি যেন ভাবছে। শাহরিয়া যে রুমে আসছে
শাহরিয়া যে রুমে এসেছে তা সে খেয়াল করেনি। শাহরিয়া তুবাকে বলল। আপনার যে আজ ভীষণ মন খারাপ। তুবা একবার শাহরিয়ার দিকে তাকিয়ে আবার আগের অবস্থায় ফিরে গেল। আমাদের বিয়ের 1 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত আপনি আমার সাথে একটা বারও ভালোভাবে কথা বলেননি। আপনিও বেশ সমস্যায় আছেন। আমি জানি আমি আপনার জন্য উপযুক্ত না। বিয়েটা তো দুজনের ইচ্ছার বিরুদ্ধে হয়েছে। তাহলে একটা কাজ করি, আমরা দুজন দুজনকে মুক্ত করে দেই। আপনার জন্য আমার যে ক্ষতি হয়েছে তা কোনো কিছু দিয়ে পূরণ হবে না। আপনি এখন ডিভোর্সের কথা বলবেন না? আপনি এখন ডিভোর্সের কথা বলবেন, তাই তো? তা না হয় হলো। তারপর আমার বাড়িতে আমার জায়গা নেই, আমার ফ্রেন্ড সার্কেল আমার থেকে দূরে, আমি লজ্জায় কারোর সামনে যেতেও পারবো না। আচ্ছা, আমি এত কিছু তো ফেরাতে পারবো না। আমি আপনাকে 2টা হেল্প করতে পারবো। কি কি? সেটা করে দেখাবো, মুখে বলবো না। একটু অপেক্ষা করুন, আমি যাব আর আসবো। শাহরিয়া বাইরে চলে গিয়ে আধ ঘন্টা পর ফিরে এসে বলল। চলুন কোথায়? বাইরে ঘুরতে যাব। না, আমার ভালো লাগছে না। আরে সেই জন্যই যাব, যাতে আপনার মন মেজাজ ভালো হয়ে যায়। আরে উঠুন তো। আপনি আমায় জোর করছেন। আজ পরিবেশ ভালো, সাহস পাচ্ছি জোর করার। তুবাকে নিয়ে শাহরিয়ার বাইরে আসলো। শাহরিয়ার রাইফেল প্রাইভেট কারের ড্রাইভিং সিটে বসতেই তুবা বলল। ড্রাইভিং শিখে ফেলেছেন? হ্যাঁ, কিন্তু লাইসেন্স নেই। ও, কথা না বলে উঠে পড়ুন। এই রাতে এত ঘন কুয়াশার মধ্যে আমরা কোথায় যাচ্ছি? জানি না। এটা কেমন কথা? এমনই কথা। চা খাবেন? খাওয়াই যায়। একটা টমের দোকানের সামনে দাঁড় করিয়ে দুজন চা খেলো। তারপর হাইওয়ে ধরে শহরের বাইরে চলে আসলো। কুয়াশায় তো বোঝাই যাচ্ছে না আমরা কোথায় আছি। আপনাকে নিয়ে হারাতে এসেছি। আপনাকে নিয়ে হারিয়ে যাওয়ার ইচ্ছে তো দূরে থাক, এক পা সামনে যাওয়ারও ইচ্ছে সেটা আমি জানি। নেই। তো কোথায় যাচ্ছি সেটা বলুন। আমার গ্রামে। এই, কেন? গ্রামটা একটু দেখে আসি, অনেক দিন হলো আসি না। না, আমরা সেখানে যাব না। আপনি কিন্তু বেশি বেশি করছেন। শাহরিয়া হুট করে গাড়ি থামালো। নামুন। হুট করে মাঝ রাস্তায় থামালেন কেন? আপনাকে এই নির্জন রাস্তায় মেরে ফেলবো। কি বলেন এগুলো? ভয় নেই, মজা করলাম। আপনাকে দিয়ে বিশ্বাসও নেই। তাই? আচ্ছা, আপনি আমায় তুই করে বলছেন না কেন? এখন ভেতর থেকে তুই শব্দ আসছে না, মন কেমন যেন খারাপ হয়ে আছে। আপনি আপনার কথা শুনে চলেছি। আচ্ছা, জায়গাটা কেমন? ভুতুরে আর বেশ ঠান্ডা। আচ্ছা চলুন এখন যাওয়া যাক। কোথায় যাবেন? দেখি। আচ্ছা দেখি আপনি কোথায় নিয়ে যান। তুবা গাড়িতে উঠে কিছুক্ষণ বসে থেকে ঘুমিয়ে গেল। এদিকে শাহরিয়া তুবার বাসার সামনে গাড়ি এনে দাঁড় করিয়েছে। তুবা তখনও ঘুম অবস্থায়। শাহরিয়া কয়েকবার ডাকার পর চোখ খুলবে তুবা। চোখের সামনে নিজের বাসার ছবিটা চিনতে ভুল হলো না তুবার। এখানে আসলাম কেন? এমনি। চলুন ভেতরে যাওয়া যাক। না। কেন ইচ্ছে নেই? ইচ্ছে আছে, তবে ভয় করছে। বাবা তো মানা করে দিয়েছে। আজ আমি আপনার হয়ে কথা বলবো আর সব সমস্যার সমাধান করব। আর আমি বলেছিলাম যে আপনার জন্য 2টা কাজ করব, মনে আছে? তার মধ্যে এটা একটা। শাহরিয়া তুবাকে জোর করেই বাসার ভিতরে প্রবেশ করে। তখন মধ্যরাত, বাসার সবাই ঘুমে। তুবার কাছ থেকে তুবার বাবার রুম কোথায় সেটা জেনে শাহরিয়া ডাকতে যায়। তুবা ভয়ে শাহরিয়ার সাথে যায়নি। রুমে এসে কয়েকবার নক করতেই তুবার বাবা দরজা খুলেন। শাহরিয়ার প্রথমেই সালাম দিয়ে বলেন, বাবা, আমি শাহরিয়া। ও, তুমি এখন এখানে এত রাতে? পিছনে এসে দাঁড়িয়েছে তুবার মা। আপনার মেয়ের ঘুম আসছিল না, সে বলল আপনাদের কাছে থাকলে তার ঘুম হবে। কথাটা শুনে তুবার মা পিছন থেকে কান্না করে দেয় আর শাহরিয়াকে পাশ কাটিয়ে চলে যায় তুবাকে দেখতে। এদিকে কথা বলতে বলতে শাহরিয়া আর তুবার বাবা তুবার কাছে আসে। বাসার সবার কথার শব্দে অন্য সদস্যরা ঘুম থেকে উঠে বসে। সবাই যখন তুবার সাথে কথা বলায় ব্যস্ত, তখন শাহরিয়া এক পাশে একা দাঁড়িয়ে আছে। তুবার প্রতি
পরিবারের মানুষের ভালোবাসা দেখছে। চশমাস কথাবার্তা যখন শেষের দিক, তখন সবাইকে উদ্দেশ্য করে বলল, আমি দুঃখিত আপনাদের ভালোবাসা কেড়ে নেওয়ার জন্য। দুর্ঘটনাবশত আমাদের বিয়েটা হয়েছে, তবে স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেটা তৈরি হয়নি, আর সেটা সম্ভবও না। কিভাবে তৈরি হবে? আমি আসলে ওনার যোগ্য না। সেদিন রাইসা এসব করেছে যাতে লোকে কোনো কথা না উঠাতে পারে। এখন সময় অনেক হয়েছে। উনিও আমার সাথে থেকে একেবারেই তিক্ত। আমার জন্য ওনার অনেক কষ্ট হয়েছে। আমি আপনাদের ভালোবাসা আপনাদের কাছেই ফিরিয়ে দিতে এসেছি। তুবা শাহরিয়ার কথায় অবাক হলো। দেখুন, আমার পরিবার নেই, আমার বাবা মাকে আমি জানি না। আমার জন্মের ঠিক আছে কিনা আমি তাও বলতে পারবো না। আমাদের গ্রামের এক ভিখারি বুড়ি মহিলার কাছে বড় হয়েছি। উনি মারা যাওয়ার পর এতদিন পর্যন্ত নিজেকে একা টানতে টানতে বড় হয়েছি। আপনারা আমাকে খারাপ মানুষ হিসেবে জানেন, কিন্তু আমি খারাপ কিছু করিনি কখনো। তুবার সাথে ঘটা ব্যাপারটা একটু অন্যরকম ছিল। আসলে আমি প্রথম দেখেই ভালোবেসে ফেলেছিলাম। সুযোগ পেয়েছিলাম তাকে চুরি করার, তবে চুরি করে ধরে রাখতে পারিনি। কিন্তু নিয়তি দেখুন, সে আমার বউ হলো। থাক এসব কথা, মূল কথা হলো যা হবার হয়েছে। আমি হুট করে এসে আপনাদের পরিবারে অশান্তি বাঁধিয়েছি। এখন সব অশান্তি শেষ হোক। তুবা এখন থেকে আপনাদের কাছেই থাকবে। তুবার বাবা এগিয়ে এসে বলল, এ বলছি তো, ঠিক জি। আছে, তুমি চলে যাও। হুম। শাহরিয়া বাসার বাইরে আসতেই তাকে পুলিশ ধরল। শাহরিয়ার কারণ জানতে চাইলে পুলিশ তাকে মেরে জিপে ওঠায়, তারপর থানায় নিয়ে যায়। পরদিন সকালবেলা রাইসা শাহরিয়াকে থানায় দেখতে আসে। আপনি আবার এখানে কেন? কি ঝামেলা বাঁধিয়েছেন? ঝামেলা অনেক আগেই বাঁধিয়েছি। ওই যে আমার যে দোকানের মালিক ছিল তাকে মেরে ফেলেছিলাম, সেই কেসে এখন এখানে আমি। কেন মেরেছিলেন? আপনি কি সব ভুলে যান? আমার ভালোবাসার মানুষটাকে নিয়েও খারাপ চিন্তা ভাবনা করেছিল তখন। আচ্ছা, শুনলাম তুবাদের বাসায় গিয়েছিলেন ওকে রাখতে, তো পুলিশ আপনাকে ধরলো কোথা থেকে? ওদের বাসার সামনে থেকে। তা এতদিন ধরলো না কেন? আমি জানি না, আমাকে জানানোর কেউ নেই, আর আমার জানার প্রয়োজনও নেই। ফাঁসি হোক আর যাবজ্জীবন কারাদণ্ড, আমি সবটা হাসি মুখে মেনে নেব, কারণ তাকে মেরে ফেলাটা আমার সব থেকে বেশি কাজে দিয়েছে। আমার প্রিয় মানুষটা এই জন্যই বেঁচে আছে। আমি আপনাকে ছাড়ানোর ব্যবস্থা করছি। আমি আপনাকে চিনি না, আপনার এত কিছু করতে হবে না। আমি আমার জীবন নিয়ে ক্লান্ত। আমি এখানে থাকলেই ভালো থাকবো। মুক্ত জীবনটাই আমার কাছে কারাগারে থাকার মতো মনে হবে। আপনি চলে যান, আমাকে আমার মতো বাঁচতে দিন, আমাকে আমার মতো থাকতে দিন। কথাটা বলে শাহরিয়ার ভিতরে চলে গেল। এরপর আর শাহরিয়ার কোনো খোঁজ রাখেনি কেউ। শাহরিয়ার মানা করেছিল। প্রায় 10 বছর পর শাহরিয়ার কারাগারের জীবন শেষ হয়। যেদিন ছাড়া পাই সেদিন কারাগার থেকে বের হয়ে আকাশের দিকে তাকিয়ে বলে, আবার সেই অসহ্যকর পৃথিবীটাকে সহ্য করতে হবে। আমি আপনার জন্য অপেক্ষা করতে করতে বুড়ি হয়ে গেলাম। শাহরিয়ার চোখ খুলে দেখল তার পরিচিত মুখ, মেয়েটা তুবা। আপনি? বাসায় চলো। আরে হুট করে কোথা থেকে আসলেন? আবার বলেন বাসায় চলো। আমি তোমার বউ। হ্যাঁ, কি বলেন এগুলা? আমি আপনাকে তো আপনার বাবা মায়ের কাছে রেখে এসেছিলাম। আপনাকে আমি মুক্ত করে দিয়েছি। না আপনি ডিভোর্স পেপার সাইন করেছেন, আর না আমাকে মুখের ওপর তালাক দিয়েছেন। বিয়ে নিয়ে ফাজলামি, তাই না? চলুন বাসায়। না। আবার না বলে? আমি কিন্তু এখন পুলিশের চাকরি করি, তো বোঝেন না? অনেক ধরনের শাস্তি দেওয়া শিখেছি, বেশি বুঝলে খবর আছে। এতগুলো বছর পার হলো, আপনি একটা বিয়ে করে নিলে কি হতো? আমার জীবন একটা, বিয়েও একটা। বাসায় চলুন। বাসায় গিয়ে কি হবে? বাসর করবো। ছিছি। আবার ছিছি কিসের? আমি সাজিয়ে রেখে এসেছি, খুব তাড়াতাড়ি আমার একটা বেবি লাগবে। আপনার মুখে কিছু আটকায় না? মুখে কিচ্ছু আটকায় না, তবে আমি 10 বছর আগে তোমাতে আটকে গিয়েছি। কথাটা বলে তুবা শাহরিয়ারকে জড়িয়ে ধরে।
বাসায় এসে শাহরিয়া দেখল এলাহি আয়োজন। একের পর এক শাহরিয়া সারপ্রাইজ পেতে থাকে। সব কিছু যে তুবা করেছে তা বুঝতে পেরেছে শাহরিয়া। সেদিন রাতে বাসের ঘরে তুবার উড়োর উপর মাথা রেখে শুয়ে আছে শাহরিয়া। শাহরিয়া মাথায় রাখতে চাইছিল না, তুবা জোর করে এমন করে রেখেছে। তুবা মাথায় হাত বোলাতে বোলাতে বলল, তুমি আমাকে বাঁচাতে এতদিন কারাদণ্ড ভোগ করেছো, আর আমি তোমার ফিরে আসার অপেক্ষার প্রহর গুনেছি। তুমি জানলে অবাক হবে, আমার বাবা ইচ্ছে করে তোমাকে ধরিয়ে দিয়েছিল। তারপর যখন শুনলাম ওই কারণে তুমি কারাগারে, তখন আমার ভাবনার পরিবর্তন হলো। আমি ভাবলাম সব সমস্যা মিটিয়ে তুমি আমার কাছে আসো। তাহলে আপনি আমাকে এখন অনেক ভালোবাসেন? অনেক। আমি তো তাহলে নতুন কারাগারে। এগুলো কি কথা? এটা কারাগার মনে করবে না, এটা তোমার পৃথিবী। এখন এসব কথা ছাড়ো, আমার একটা বেবি লাগবে, এনে দাও। কোথা থেকে এনে দিব? মা, তুমি জানো না? না। এই কেমন বর আমার। আচ্ছা দাঁড়াও, প্রসেসটা বুঝিয়ে দিচ্ছি।